নমস্কার প্রত্যেককে। আশা করি প্রত্যেকে ভালো আছো। তো হ্যাঁ, নিশ্চয়ই থাম্বনেল থেকে বুঝতে পারছো যে আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু কাকে নিয়ে, কোন ব্যক্তিকে নিয়ে। একদমই ঠিক ধরেছো। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার মিস্টার মনমোহন সিং, যিনি আজকে আমাদের মধ্যে নেই। আমরা তার সম্পর্কে বিশদে জানবো, কিন্তু তার আগে আমরা একটুখানি বলে নিতে চাই, এই মুহূর্তে আমাদের ক্রিসমাস এবং নিউ ইয়ার সেলিব্রেশন অফার চলছে সক্ষম 2.0 WBPSC ফাউন্ডেশন ব্যাচ 2025-26 রেসপেক্টে, যেখানে WBCS প্রিলিমস এবং মেন্স কোর্স তোমরা পেয়ে যাবে মাত্র 3,499 টাকায়। এবং এছাড়াও দুরন্ত এক্সপ্রেস 2.0, সক্ষম 2.0, উত্তরণ ব্যাচ, টার্গেট ব্যাচ WBPSC, মিসলেনিয়াস মেন, অপরাজিত 2.0 মহাপ্যাক, যেটা কিনা WBPSC এবং ওয়ান ডে এক্সামকে ক্যাটার করছে। এই বিভিন্ন ব্যাচে চলছে ক্রিসমাস অফার এবং নিউ ইয়ার সেলিব্রেশন অফার। তাই যারা এখনো পর্যন্ত চিন্তাভাবনার মধ্যে রেখেছো, তাদেরকে বলবো খুব তাড়াতাড়ি ব্যাচ জয়েন করো এবং নিজের পড়াশোনাকে আরো বেশি করে বুস্ট আপ করো। ফিরে আসবো আজকের টপিক, যাকে নিয়ে আজকের আমাদের আলোচনা, সেই অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার মনমোহন সিং, যিনি আজকে আর আমাদের মধ্যে নেই। খুবই দুঃখজনক একটা ঘটনা। তো স্বল্পভাষী ব্যক্তি হিসেবে আমরা তাকে চিনেছি, কিন্তু তার মুখে কথা কম বললেও তিনি কর্মক্ষেত্রে যে তার বলিষ্ঠ অবদান রেখেছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ভারতীয় অর্থনীতিতে তার যা অবদান, সে অবদান ভারত কখনো অস্বীকার করতে পারবে না। আজ তার সম্বন্ধেই আমরা আরো ডিটেলস একটু আলোচনা করব, দেখে নেব তার সম্পর্কে ইনফরমেশন, যেগুলো আমাদের আগামী পরীক্ষাতে আসতে পারে। চলো তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং কমেন্ট সেকশনে গিয়ে তোমাদের বক্তব্য কিন্তু অবশ্যই জানাবে। তাহলে শুরু করা যাক। মনমোহন সিং, যিনি একজন জেন্টলম্যান পলিটিশিয়ান হিসেবে পরিচিত, যিনি কিনা বর্তমানে বলতে পারো আমাদের মধ্যে নেই। তার পরিচয় যে শুধুমাত্র পলিটিক্সের আঙ্গিকেই ঘুরে বেড়াচ্ছে এরকম ব্যাপার নয়। তিনি একদিকে যেমন পলিটিশিয়ান ছিলেন, একদিকে ছিলেন ইকোনমিক্স, একদিকে ছিলেন হচ্ছে অ্যাকাডেমিশিয়ান, একদিকে বিউরোক্র্যাট, এবং সর্বোপরি ইনি ভারতবর্ষের 13তম প্রাইম মিনিস্টার ছিলেন 2004 থেকে 2014 পর্যন্ত। তাহলে দুবার ইনি প্রাইম মিনিস্টার হয়েছেন, 2004-এর একটা টার্ম এবং তারপরে 2009-এর একটা টার্মে। ইনি জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী এবং নরেন্দ্র মোদীর পর ইনি হচ্ছেন চতুর্থ লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার ইন্ডিয়ার রেসপেক্টে। এবং শুধু তাই নয়, ইনি হচ্ছেন ভারতবর্ষের প্রথম শিখ প্রাইম মিনিস্টার। মনে রাখতে হবে কি না, ইনি হচ্ছেন চতুর্থ লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার এবং ফার্স্ট শিখ প্রাইম মিনিস্টার। এছাড়া মনে রাখার ব্যাপার হচ্ছে, জওহরলাল নেহেরু যখন প্রাইম মিনিস্টার ছিলেন, প্রথম ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন আমরা জানি, তিনি রি-ইলেক্টেড হয়েছিলেন তার তার 5 বছরের টার্ম কমপ্লিট হওয়ার পরে। এবং মনমোহন সিংও কিন্তু ঠিক একই রকম বলতে পারো, তার ফুল টার্ম কমপ্লিট হওয়ার পরে, প্রথমবারের ফুল টার্ম কমপ্লিট হওয়ার পরে দ্বিতীয়বারের জন্য কিন্তু নির্বাচিত হয়েছিলেন। জন্মসূত্রে বর্তমানে আমরা যেটা পাকিস্তানের গাহ প্রদেশটার নাম, যেখানে এনার জন্মগ্রহণ হয়েছিল মনমোহন সিং এর, এবং তার ফ্যামিলি ভারতের সাথে মাইগ্রেটেড হয়ে যায় 1947-এর পার্টিশনের পর। অর্থাৎ আমরা যদি দেখি 1947-এ ভারত যখন ভাগ হয়, তারপরই মনমোহন সিং এর ফ্যামিলি যে কিনা ভারতে কিনা যুক্ত হয় বা মাইগ্রেটেড হয়। পার্টিশনের পর তার ফ্যামিলি থাকতে শুরু করে কোথায় না, হালদোয়ানিতে। পরবর্তীকালে 1948 সালে তারা অমৃতসরে বলতে পারো রিলোকেট হয়, যেখানে প্রাইম মিনিস্টার মনমোহন সিং যে কিনা হিন্দু কলেজে পড়াশোনা স্টার্ট করেন। প্রথম দিকে তিনি পাঞ্জাব ইউনিভার্সিটি, যেটা কিনা পাঞ্জাবের হোসিয়ারপুরে রয়েছে, সেখানে ইকোনমিক্সে ব্যাচেলার ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তী ক্ষেত্রে মাস্টার্স করেন 1952 এবং 1954-এ। পরবর্তী ক্ষেত্রে যদি আমরা দেখি তার একাডেমিক কেরিয়ারটা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে এনার একাডেমিক কেরিয়ারটাই কিন্তু ইনি সর্বদাই বলতে পারো প্রথম স্থানেই অর্জন করতেন, সর্বক্ষেত্রেই বলতে পারো ফার্স্ট হতেন। আমরা দেখে নেব 1957-এ ইনি ইকোনমিক্সে ট্রাইপস করেন কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে। এছাড়া যদি আমরা দেখি 48-এ পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকে ফার্স্ট ক্লাস, 1950-এ পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারমিডিয়েটে ফার্স্ট ক্লাস ফার্স্ট, 1952-তে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সেকেন্ড ক্লাস ফার্স্ট, পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর 1954-এ ফার্স্ট ক্লাস ফার্স্ট, 1957-এ কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে ইকোনমিক ট্রাইপোজে ফার্স্ট ক্লাস পেয়ে স্নাতক, 1962-তে অক্সফোর্ড ইউনিভার্সিটির নুফিল্ড কলেজ থেকে অর্থনীতিতে ডিফিল। এছাড়া বিভিন্ন সময়ে মোট 16টি বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডিগ্রি পেয়েছেন কে না, প্রাইম মিনিস্টার মনমোহন সিং বা এক্স প্রাইম মিনিস্টার মনমোহন সিং। তাহলে এনার এই পড়াশুনোর যে কেরিয়ারটা, এই কেরিয়ারটা দেখলেই বোঝা যায় যে ইনি ব্যক্তি হিসেবে
কতটা শিক্ষিত ছিলেন এবং ভারত কতটা লস করলো, তার চিন্তা ভাবনা, তার পরিধি, তার ব্যাপ্তি এতটাই ছিল যা কিনা ভারতকে পরবর্তী ক্ষেত্রে বলতে পারো অনেকটাই প্রবলেমের মধ্যে পড়তে হতে পারে। এনার মতো শিক্ষিত ব্যক্তিত্ব রাজনীতিতে থাকা মানে রাজনীতিতে অনেক উচ্চ অংশে উঠে যায় বলে আমরা মনে করি। নেক্সট যদি আমরা দেখি যে রাজনৈতিক জার্নি এনার, তাহলে 1971 সালে বাণিজ্য মন্ত্রকে প্রথম অর্থনৈতিক উপদেষ্টা পদে ইনি নিয়োগ হন। তাহলে 71-এ বাণিজ্য মন্ত্রকে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে ইনি নিয়োগ হচ্ছেন। তার পরের বছরই অর্থমন্ত্রকের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা এবং সচিবের দায়িত্ব সামলান। 1998 থেকে 2004 সাল পর্যন্ত রাজ্যসভায় বিরোধী দলনেতার দায়িত্ব সামলান ইনি। 2004 সালে ভারতের 13তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এছাড়াও যদি আমরা দেখি এনার পরবর্তী গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে রয়েছে যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান হিসেবে ইনি দায়িত্ব সামলান 1980 থেকে 82 পর্যন্ত। আরবিআই এর গভর্নর হিসেবে 1982 থেকে 85 পর্যন্ত ইনি দায়িত্বে ছিলেন। ইউজিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ছিলেন 1991 সালে। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব ছিলেন 1990 থেকে 91-তে। জেনেভার সাউথ কমিশনের সেক্রেটারি জেনারেলের পদ সামলেছেন 1997 থেকে 1990 পর্যন্ত। তাহলে এক কথায় বলতে গেলে তার রাজনৈতিক ক্যারিয়ারটা ছিল কিন্তু পুরোপুরি জমজমাট। ওকে, কোনো পার্টিকুলার একটা সেগমেন্ট নয়, ইনি বিভিন্ন সেগমেন্টে কাজ করেছেন এবং সেহেতু তার যে চিন্তা ভাবনা বা তার যা ভারতের ইকোনমিক্যাল ডেভেলপমেন্টে তার যা অবদান বলতে পারো, এগুলোই সেখানে কিন্তু কাজে লেগেছে। জুন 1991-তে তৎকালীন ভারতের প্রাইম মিনিস্টার পিভি নরসিম্হা রাও তাকে প্রথম ফাইন্যান্স মিনিস্টার হিসেবে সিলেক্টেড করেন, যখন কিনা ভারত বলতে পারো একটা কঠিন অর্থনৈতিক সময়ের মধ্যে দিয়ে রান করছে। অর্থাৎ এই টাইমটা যদি আমরা দেখি, এখানে ভারতের কিনা জিডিপি যেটা কিনা বলতে পারো 8.5% লসে রান করছে বা ডেফিসিটে রান করছিল, সেই জায়গা থেকে বলতে পারো তুলে আনার জন্য বা সেই জায়গাকে ঠিক করার জন্য তৎকালীন প্রাইম মিনিস্টার পিভি নরসিম্হা রাও ফাইন্যান্স মিনিস্টার হিসেবে 1991-এ মনমোহন সিংকে তার ফাইন্যান্স মিনিস্টার হিসেবে সিলেক্টেড করেন। যদিও তৎকালীন প্রাইম মিনিস্টার পিভি নরসিম্হা রাও ভারতের এই যে ইকোনমিক ক্রাইসিসকে ঠিক করার বহুল চেষ্টাও কিন্তু করেছিলেন এই মনমোহন সিং এর বলতে পারো সহযোগিতায়। দলীয়ভাবে যদি আমরা দেখি মনমোহন সিং এর যে সমস্ত চিন্তা ভাবনা, সেটা কিন্তু দলের সব লোকজন কিন্তু মানতে চাননি, কিন্তু মনমোহন সিং এবং তৎকালীন পি চিদম্বরম যাদের কিনা বক্তব্যই ছিল কিনা যদি ভারতের ইকোনমিকে যদি ঠিক করতে হয় তাহলে অবশ্যই এটাকে ডিরেগুলেট করতে হবে, আদারওয়াইজ এটা কখনোই সম্ভব নয়। যদিও প্রথম দিকে এটা মানতে অস্বীকার করে দলের লোকজন, কিন্তু পরবর্তীকালে প্রাইম মিনিস্টার নরসিম্হা রাওয়ের তত্ত্বাবধানে এটা করার পুরোপুরি আজাদি দেওয়া হয় কাকে না, আমাদের মনমোহন সিংকে এবং তৎকালীন পি চিদম্বরমকে। এছাড়াও মনমোহন সিং যে কিনা বলতে পারো ভারতবর্ষে পারমিট রাজ যেটা চলতো, অর্থাৎ পারমিট রাজ যেটা চলতো সেটাকে পুরোপুরি অ্যাবলিশ করার পিছনেও কিন্তু মনমোহন সিং এর যথেষ্ট অবদান আছে। তার কারণ এই পারমিট রাজ যদি বন্ধ না হয় তাহলে ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট হবে না ইন্ডিয়ার, এবং ইম্পোর্ট ট্যাক্স বলতে পারো এটা ভারত করতে পারবে না। রাও এবং মনমোহন সিং জুটি বলতে পারো কিনা ভারতের ইকোনমিতে ওপেন আপ ইকোনমি পলিসি ইমপ্লিমেন্ট করে, এবং শুধু তাই নয়, ভারতের সোশ্যালিস্ট ইকোনমিকে ক্যাপিটালিস্ট ইকোনমিতে পরিণত করার পিছনেও বলতে পারো এই দুই জুটির অবদান যথেষ্ট পরিমাণে ছিল। তারা এফডিআই এ যে সমস্ত অবস্ট্যাকল গুলো ছিল সেগুলোকে রিমুভ করার চেষ্টা করে, যাতে ভারতের অর্থনীতি আরো দ্রুত গতিতে ছড়াতে পারে বা দ্রুত গতিতে হয়ে উঠতে পারে। পরবর্তী ক্ষেত্রে যদি আমরা দেখি 1993-তে প্রাইম মিনিস্টার পিভি নরসিম্হা রাওকে কিন্তু আমাদের এক্স প্রাইম মিনিস্টার অর্থাৎ মনমোহন সিং যে কিনা তৎকালীন আমাদের ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, তিনি রিজাইন করেন তার ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে। তার বক্তব্য ছিল একটাই যে 1992-তে 1.8 বিলিয়ন যে সিকিউরিটি স্ক্যান্ডেল হয়, সেই সিকিউরিটি স্ক্যান্ডেলের দরুন বলতে পারো মনমোহন সিং তার পোস্ট থেকে রিজাইন করেন, কিন্তু প্রাইম মিনিস্টার পিভি নরসিম্হা রাও তার রেজিগনেশনকে অ্যাকসেপ্ট করেন না এবং পরিবর্তে তাকে বলেন যে এই সমস্ত কাণ্ডের সঙ্গে যে সমস্ত ব্যক্তিরা জড়িত বা দলের যদি কেউ জড়িত থাকে তিনি কঠোর হাতে সেটা শাস্তি দেবেন। এবং যদিও তার পরবর্তীকালে রাও গভর্নমেন্ট পড়ে যায় 1996-এ নন পারফরমেন্স অফ গভর্নমেন্ট ইন আদার এরিয়াস এই ইস্যুতে, অর্থাৎ গভর্নমেন্ট অন্যান্য ক্ষেত্রে ঠিকঠাক কাজ করছে না, এই ইস্যুতে পিভি নরসিম্হা রাওয়ের গভর্নমেন্ট পড়ে যায় 1996-এ। তবুও
আমাদের প্রাইম মিনিস্টার বা আমাদের এক্স ফাইন্যান্স মিনিস্টার মনমোহন সিং এর যে সমস্ত কাজ ছিল সেই কাজের দিকে কিন্তু কেউ কখনো আঙুল তুলতে পারেনি। প্রাইম মিনিস্টার হিসেবে এনার প্রথম টার্ম স্টার্ট হয় হচ্ছে 2004 থেকে 2009 এই সেশনে, যেখানে বলতে পারো কংগ্রেস পার্টির তরফ থেকে একটা বিপুল পরিমাণে জয়লাভ করা হয় 2004-এর জেনারেল ইলেকশনে। এবং শুধু তাই নয়, এই সময় তৈরি হয় কিনা ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স বা ইউপিএ। এই সময় বলতে পারো কিনা কংগ্রেসের চেয়ারপারসন সোনিয়া গান্ধী সারপ্রাইজিংলি বলতে পারো কিনা প্রাইম মিনিস্টারের নাম হিসেবে মনমোহন সিং এর নাম প্রস্তাব করে এবং মনমোহন সিং ভারতবর্ষের প্রধানমন্ত্রী হন এবং 22 মে 2004 সালে ইনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। 1991 সালে মনমোহন সিং যখন ফাইন্যান্স মিনিস্টার ছিলেন তখন তিনি লাইসেন্স রাজ, যেটা সেই লাইসেন্স রাজকে বলতে পারো বন্ধ করে দেন, যেটা কিনা অন্যতম কারণ ছিল ভারতবর্ষের স্লো ইকোনমিক গ্রোথের, সেটাকে তিনি বন্ধ করে দেন পুরোপুরি। এছাড়াও ইন্ডিয়ান ইকোনমিক গ্রো 8 থেকে 9% গ্রোথ রেট হয় তার টাইম পিরিয়ডে, অর্থাৎ 2004 থেকে 2009। 2007-এ ইনি জিডিপি গ্রোথ রেস করেন 9%-এ, অর্থাৎ তার আমলেই প্রাইম মিনিস্টার যখন মনমোহন সিং ছিলেন প্রথমবারে তার আমলেই ভারতের জিডিপি উঠে যায় কত না 8 থেকে 9% গ্রোথে চলে যায়। এবং এটাই ছিল বলতে পারো সেকেন্ড ফাস্টেস্ট গ্রোয়িং মেজর ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড তৎকালীন সময়। মানে যে জিডিপিটা একটা সময় প্রায় তলানিতে এসে ঠেকেছিল পিভি নরসিংহ রাওয়ের আমলে, সেখান থেকে বলতে পারো মনমোহন সিং এর যা অর্থনৈতিক পদক্ষেপ, সেই পদক্ষেপের দরুন 2004 সাল থেকে 2009 সালের মধ্যে ভারতের জিডিপি কিন্তু একদম উপর দিকে উঠতে শুরু করে। শুধু তাই নয়, এটাই ছিল সেকেন্ড ফাস্টেস্ট গ্রোয়িং মেজর ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। 2004-এর আগে আমরা যদি দেখি 1998 থেকে আপ টু 2004 পর্যন্ত, তখন আমাদের ক্ষমতায় ছিলেন অটল বিহারী বাজপেয়ী। তার করে যাওয়া গোল্ডেন কোয়াড্রিলেটারালটা কিন্তু কন্টিনিউ করে মনমোহন সিং গভর্নমেন্ট। শুধু তাই নয়, হাইওয়ে মডার্নাইজেশন প্রোগ্রাম, যেটা কিনা বাজপেয়ী গভর্নমেন্টের আমলে উদ্যোগে শুরু হয়েছিল, সেটাও কিন্তু চলতে থাকে তার আমলে। এছাড়া বিভিন্ন ধরনের ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল সেক্টরকে রিফর্ম করা হয় কার আমলে না আমাদের প্রাইম মিনিস্টার মনমোহন সিং এর আমলে। 2005 সালে সিং গভর্নমেন্ট যে কিনা ইন্ট্রোডিউস করে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, অর্থাৎ যদি কিনা আমরা দেখি কিনা সেলস ট্যাক্সকে রিপ্লেস করে ভ্যাট চালু হয় কত সালে যদি বলা হয় পরীক্ষার প্রশ্ন, সেক্ষেত্রে মনে রাখতে হবে 2005। শুধু তাই নয়, 2005-এই বলতে পারো মনমোহন সিং এর আমলে শুরু হয় ন্যাশনাল রুরাল হেলথ মিশন বা সংক্ষেপে NHRM। এছাড়া মনমোহন সিং এর আমলেই বলতে পারো টোটাল আন্ধ্রপ্রদেশ, বিহার, গুজরাট, ওড়িশা, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং হিমাচল প্রদেশে 8খানা IIT ওপেন করা হয়। মনমোহন সিং এর আমলেই বলতে পারো কি না টেরর অ্যাক্টিভিটিকে আটকানোর জন্য আইন আরো শক্ত করা হয়। ওকে, যাবতীয় টেরর অ্যাক্টিভিটিকে আটকানোর জন্য আইন আরো শক্ত করা হয় এবং তার জন্যই বলতে পারো অ্যান্টি টেরর ল, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি কি না ইউএপিএ তার আমলেই প্রথম এনাক্টেড হয়। এছাড়া বর্তমানে যেটাকে আমরা চিনি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা NIA, এটাও বলতে পারো তার আমলেই তৈরি হয় 2008 সালে মুম্বাই অ্যাটাকের পরে। এছাড়া আজকের দিনে আমাদের কথায় কথায় আমাদের প্রত্যেকটা জায়গায় ম্যান্ডেটরি হচ্ছে আধার কার্ড। সেই আধার কার্ড বলতে পারো কিনা ইন্ট্রোডিউস হয় তার আমলে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, এটা প্রতিষ্ঠা হয় কবে না 2009। ওকে, তো এই সমস্ত জিনিসের জন্য বলতে পারো কিনা মনমোহন সিং এর গভর্নমেন্টকে আমরা মনে রাখবো। এছাড়া তার নজর কাড়া সাফল্য যদি আমরা দেখি তাহলে 2005 সালে তার হাত ধরেই মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, যেটা কিনা গ্রামাঞ্চলে 100 দিনের কাজ চালু করে কর্মসংস্থানের রাস্তা খুলে দিয়েছিল, এটাও শুরু হয় তার আমলে। এছাড়া সরকারি তথ্য ও নথি জনসাধারণের নাগালে আনতে তথ্যের অধিকার আইন 2005 কার্যকর করেন তিনি। এছাড়া 2013 সালে তার আমলেই শুরু হয় ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট, অর্থাৎ ভারতের 2/3 মানুষের কাছে নামমাত্র দামে ভর্তুকি দিয়ে খাদ্যশস্য পৌঁছে দেওয়া হয়, বা এই সিস্টেমটা চালু হয় কার আমলে না আমাদের তৎকালীন প্রাইম মিনিস্টার না আমাদের মনমোহন সিং এর আমলে। তার দ্বিতীয় টার্মটা যদি আমরা দেখি 2009 থেকে 2014 ইন্ডিয়ার জেনারেল ইলেকশন, যেটা কিনা ছিল 15th লোকসভা ইলেকশন, এটা 5টা ফেজে হয়েছিল। 16 এপ্রিল 2009 এবং 13ই মে 2009 এই টার্মের মধ্যে বলতে পারো এটা হয়েছিল। রেজাল্ট আউট হয়েছিল যেটা 16th মে 2009-এ রেজাল্ট আউট হয়, যেখানে আমরা দেখতে পাই ভারতবর্ষে অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরালা, ওয়েস্ট বেঙ্গল এবং উত্তরপ্রদেশে ইউপিএ দারুণ
রেজাল্ট করে এবং পুনরায় মনমোহন সিং যে কিনা বলতে পারো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। The Congress and its allies were able to put together a comfortable majority with the support from 322 member out of 543 member of House. অর্থাৎ 543 জন মেম্বারের মধ্যে 322 জনের সাপোর্ট পেয়ে কংগ্রেস পুনরায় বলতে পারো বা তার অ্যালাইজরা পুনরায় বলতে পারো সরকার গঠন করে। এবং এখানেই বলতে পারো ইউপিএ কে এক্সটার্নালি সাপোর্ট দেয় কারা কারা না, বহুজন সমাজ পার্টি, সমাজবাদী পার্টি, জনতা দল, রাষ্ট্রীয় জনতা দল এবং দ্য আদার মাইনর পার্টিজ, যারা কিনা বলতে পারো সেকেন্ড টার্মে ইউপিএ কে সাপোর্ট দিয়েছিল। যদিও আমরা দেখতে পাচ্ছি মনমোহন সিং এর আমলে এত কিছু হয়েছে, এত ধরনের রিফর্মস হয়েছে, সেটা ব্যাংকিং রিফর্মস থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইকোনমিক্যাল রিফর্মস থেকে শুরু করে হেলথ রিফর্ম থেকে শুরু করে সবই হয়েছে, বাট মনমোহন সিং এর আমলে কিছু কিছু আমরা কনস্পিরেন্সিও দেখতে পাই, যার মধ্যে অন্যতম ছিল হচ্ছে কোলগেট কনস্পিরেন্সি, যেটা তার আমলেই হয়েছিল, 2G স্পেকট্রাম স্ক্যাম, যেটা কিনা তার প্রধানমন্ত্রীর সময় হয়েছিল। স্বল্প ভাষার বা স্বল্পভাষী মানুষ হিসেবে বরাবরই পরিচিত হচ্ছে মনমোহন সিং। এনার বিভিন্ন ইন্টারভিউতে ইনি সবসময় যেটা বলতেন যে ইনি কখনো ভারতের যে প্রাইম মিনিস্টার হবেন এটা কখনো ইনি ভাবতেই পারেননি, এটা তার কাছে বলতে পারো একটা মানে অঘোষিত একটা ব্যাপার হয়েছিল। তো যদিও পরবর্তীকালে আমরা দেখতে পেয়েছিলাম যে এনাকে সামনে রেখে বা বিরোধী পক্ষদের বক্তব্য ছিল যে এনাকে সামনে রেখে টোটাল দেশটা চালাচ্ছেন যিনি, তার নাম হচ্ছে সোনিয়া গান্ধী, এবং সোনিয়া গান্ধীর ডিসিশন ছাড়া ইনি কোনো ডিসিশন নিতে পারেন না, মানে এনাকে একটা পাপেট প্রাইম মিনিস্টার হিসেবেও বিরোধী দলের লোকজনরা এই নামে আখ্যায়িত করেছিল। তো যদিও এই সমস্ত বক্তব্য নিয়ে আমাদের এখানে কিছু বলার নেই, এগুলো পলিটিক্যাল এজেন্ডা চলতেই থাকে একে অপরের বিরুদ্ধে। আমরা শুধু একটুকুই এখানে জানবো যে তার হাত ধরেই ভারতবর্ষে ইকোনমিক্যাল যে রেভলিউশন হয়েছিল সেটা কখনো অস্বীকার করা যাবে না। আজকে এই যে উদার নীতি বা মুক্ত বাণিজ্য নীতি আমরা দেখতে পাচ্ছি, এটা প্রাইম মিনিস্টার বা তৎকালীন ফাইন্যান্স মিনিস্টার মনমোহন সিং না থাকলে বা তার বিচক্ষণতা যদি না থাকতো তাহলে হয়তো ভারতের এই গ্রোথ আমরা কিন্তু আজকে দেখতে পেতাম না। ঠিক এই কারণের জন্যই বিজয় কেলকার বলেছেন, দেখো হিজ রিফর্ম হ্যাভ বিন লঞ্চ প্যাড ফর সাস্টেইন হাই গ্রোথ ওভার লাস্ট 30 ইয়ার্স। অর্থাৎ মনমোহন সিং এর আমলে যে ইকোনমিক্যাল যে লঞ্চ প্যাড হয়েছিল বা যেটা গ্রোথ যে স্টার্ট হয়েছিল সেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গ্রোথের রেসপেক্টে আগামী 30 বছর ভারতের ইকোনমিক্যাল মানে ভিতকে আরো মজবুত করেছে, এটুকুই আমরা বলতে পারি। এছাড়া আমাদের এখানে প্রাইম মিনিস্টার মনমোহন সিংকে নিয়ে আর বিশেষ কিছু বক্তব্য বলার নেই। উনি যা কাজ করে গেছেন, উনি যা ভারতের ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের প্রতি যা দায়িত্ব উনি যা সামলেছেন বা প্রাইম মিনিস্টার হিসেবে ইনি যা যা কর্মকাণ্ড করেছেন তার জন্য আমরা সবসময় তাকে মনে রাখবো, চিরস্মরণীয় করে রাখবো। ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্রাইম মিনিস্টার হিসেবে আমরা সবসময় তার নাম যখনই উঠবে তখনই কিন্তু আমরা তার নামটাও কিন্তু আমরা নেব। অর্থাৎ WBPSC ওয়ালার তরফ থেকে আমাদের ছোট্ট একটা ট্রিবিউট থাকলো এক্স প্রাইম মিনিস্টার আমাদের মনমোহন সিং এর প্রতি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমাদের জন্য এই টপিক থেকে একটা প্রশ্ন যেটা থাকবে সেটা হচ্ছে, এনার জীবনীকে কেন্দ্র করে একটা সিনেমা তৈরি করা হয়েছিল বা একটা বইও আছে যে বইটার নাম হচ্ছে দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার। আমার প্রশ্ন থাকবে এখানে, এই বইটার লেখককে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। থ্যাংক ইউ।